আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। রাজধানীর পল্টনে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের 2 সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহত গোয়েন্দা পুলিশের 2 সদস্যের সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি আমাদের জানাবেন গুলিবিদ্ধ পুলিশ সদস্যদের কি অবস্থা আর গ্রেপ্তারকৃতদের সম্পর্কে কি বলছে পুলিশ? রাজধানীর ঢাকা মেডিকেলে কিন্তু গতকাল রাত থেকে ভর্তি রয়েছেন যে 2জন আহত পুলিশ সদস্য রয়েছেন। সেই পুলিশ সদস্য মহানগর গোয়েন্দা পুলিশের 2জন সদস্য কিন্তু গতকাল যে দুর্বৃত্তদের হাতে মাদক কারবারিদের ধরতে গিয়ে কিন্তু তারা গুলিবিদ্ধ হয়ে আহত হন। এরপর কিন্তু এখানে ঢাকা মেডিকেলে তাদেরকে ভর্তি করা হয়। পরবর্তীতে ইমার্জেন্সি থেকে তাদেরকে বেডে শিফট করে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আমাদের যে একজনের অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে আর আরেকজন এএসআই আতিক হাসান যিনি তার অবস্থা অনেকটা আশঙ্কাজনক এবং তাকে কিন্তু ইতোমধ্যেই অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়েছে। অস্ত্রোপচার শেষে তার যে সার্বিক শারীরিক অবস্থা সেটি জানাবেন তারা। এছাড়া এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি অনেকটা বলা যায় যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা একে একে আসছেন এবং এখানে এসে পরিদর্শন করছেন এবং তার যে 2জন আহত পুলিশ সদস্য রয়েছেন তাদের দেখভাল করার জন্য কিন্তু তারা অনেকটা দেখা যাচ্ছে তাদের তৎপরতা দেখা যাচ্ছে। এছাড়া আমি যদি জানিয়ে রাখি গতকাল রাত 1:15টার দিকে কিন্তু মহানগর গোয়েন্দা পুলিশ পূর্ব থেকে গোপন সংবাদের ভিত্তিতে তারা একটি অভিযান পরিচালনার জন্য নামে এবং সেখানে রাজধানীর পল্টন এলাকায় একটি গাড়ির পথ রোধ করলে সেই গাড়ি থেকে তাদেরকে গুলি করে মাদক কারবারিরা। তো সেখানেই গুলিবিদ্ধ হয়ে আহত হন 2জন পুলিশ সদস্য। গোয়েন্দা পুলিশের লালবাগ জোনের একজন ছিলেন এএসআই আতিক হাসান এবং অন্যজন ছিলেন কনস্টেবল সুজন। এই 2জনের আহত হওয়ার সংবাদে কিন্তু অনেকটা সেখানকার পরিস্থিতি থমথমে বিরাজ করছিল এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে কিন্তু পুলিশ যে 3জন গাড়িতে ছিলেন সেই 3জনকে গ্রেপ্তার করে তারা জানান যে এই 3জন মাদক কারবারির সাথে যুক্ত রয়েছেন এবং সেখান থেকে 3জনকে গ্রেপ্তার করে কিন্তু তারা পুলিশের হেফাজতে রেখে দিয়েছেন বর্তমানে। এবং এখানকার যে ঢাকা মেডিকেলে বর্তমান পরিস্থিতি এখানে কিন্তু সার্বিক নিবিড় পরিচর্যার মধ্য দিয়ে 2জনকে রাখা হয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের যে ডিএমপির যে ক্রাইম ডিভিশনের কমিশনার রয়েছে তিনি ইতিমধ্যে এখানে এসেছেন এবং রোগীদের সার্বিক যে পরিস্থিতি সেটি পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যে তিনি ভিতর প্রবেশ করেছেন। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানায় যে অস্ত্রোপচারের আগ পর্যন্ত তার যে সার্বিক স্থিতিশীলতা সেটি আসলে আসবে না এবং জানান যে তার শারীরিক ভবিষ্যতে কোনো ঝুঁকরা কনস্টেবল সুজনের ব্যাপারে তারা জানান যে তিনি অনেকটা আশঙ্কা মুক্ত রয়েছেন। তারও যে এএসআই আতিক হাসানের ব্যাপারে এখন পর্যন্ত এখানকার এই তথ্যই আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। এই ছিল রাজধানীর যে ঢাকা মেডিকেল রয়েছে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগ থেকে সর্বশেষ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলিবিদ্ধ পুলিশ সদস্যদের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় পর্যায়ের 4র্থ দিনের বৈঠক চলছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। বৈঠকের সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হবেন তিনি। সাইফুল, আপনি আমাদের জানাবেন আজকের আলোচনা সম্পর্কে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আজকে বেলা 11টায় আবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যেই এই জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক সেই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে গতকাল যেমনটি ছিল যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, রাষ্ট্রপতি নিয়োগ এবং জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে আলোচনার বিষয়বস্তু ছিল এবং গতকাল কিন্তু জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং এর পক্ষে বিপক্ষে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু সেই আলোচনাটি চলছে যেহেতু এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ক্ষেত্রে
ঐকমত্যে পৌঁছায়নি, সেহেতু আলোচনা আরো চালিয়ে যাবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এবং এর পাশাপাশি আজকে রাষ্ট্রপতি নিয়োগ এবং জেলা সমন্বয় কাউন্সিলের যেই আলোচনা, সেই আলোচনাগুলো চলবে। এবং আজকেও গতকালের মতোই বেলা 11টা থেকে শুরু হয়ে এই আলোচনা চলবে বিকেল অবধি, বিকেল 5টা 5:30 নাগাদ। এবং এর আগের যেই বিষয়গুলো নিয়ে আলোচনা অসম্পন্ন রয়েছে প্রথম দিনের যেই বৈঠকটি, সেই বৈঠকগুলো নিয়েও কিন্তু সেই বৈঠকের বিষয়বস্তু নিয়েও আগামী রবিবার থেকে আবার আলোচনা শুরু হবে। এবং সামগ্রিকভাবে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে জুলাই মাসের মধ্যে যেই জুলাই সনদ তৈরি করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন, এই অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ইস্যুতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে জুলাই সনদ তৈরি করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তারা যেন ছাড় দিয়ে শুধু দলের স্বার্থ চিন্তা না করে দেশের চিন্তা করে যাতে তাদের সর্বোচ্চ ছাড়ের জায়গা থেকে ঐকমত্যের জায়গায় পৌঁছানোর চেষ্টা করে, সেই আহ্বান কিন্তু জানানো হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে। এবং আজকে মূলত এই গতকালকের যেই বিষয়গুলো, সেই বিষয়গুলোরই ধারাবাহিকভাবে আজকে রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়া এবং জেলা সমন্বয় কাউন্সিল গঠন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, সেই বিষয়টি নিয়েও আলোচনা আবার শুরু হবে কিছুক্ষণের মধ্যে। এবং ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক দলগুলো এসেছে, যদিও বিএনপির প্রতিনিধি দল এখনো এসে পৌঁছায়নি এবং এনসিপির নেতা যারা প্রতিনিধি রয়েছে তারাও এখনো এসে পৌঁছায়নি। অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলো প্রায় অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠকটি শুরু হবে। স্নেহা। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক নিয়ে শুনছিলাম বিস্তারিত। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও রাজনৈতিক দলগুলোর নিবন্ধনে নির্বাচন কমিশন মিটিং এ বসছেন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শিউলি রায়। শিউলি, আপনি আমাদের জানাবেন মিটিং কি শুরু হয়েছে কিনা এবং সেই সাথে জানাবেন কি কি আলোচনা হতে পারে। জি স্নেহা, আপনি যেমনটি বলেছেন, আজকে সকাল 11টার দিকে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এবং আজকে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের নেতৃত্বে 4 কমিশন সহ এবং কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দদের উপস্থিতিতেই কিন্তু আজকে এই সপ্তম সভা অনুষ্ঠিত হবে। এবং আজকে এই সপ্তম সভার 2টি এজেন্ডা আসলে নিয়ে তারা আলোচনা করবে এবং এই 2টি এজেন্ডার মধ্যে রয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং সীমানার পুনর্নির্ধারণ বিন্যাস নিয়ে যে অধ্যাদেশ জারি হয়েছে কিছুদিন আগে, সেই অধ্যাদেশ জারি নিয়ে আজকে তাদের এই আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া আপনাদেরকে বলে রাখি যে সীমানা নির্ধারণের জন্য কিন্তু আবেদন করেছে নির্বাচন কমিশন, 660টি আবেদন তারা করেছে, কিন্তু আবেদন আসলে পেয়েছে কিন্তু 75টি। তো এছাড়া গিয়ে রাজনৈতিক দল এবং আচরণ বিধিমালার যে কিছু পরিবর্তন এসেছে সেই সকল কিছু নিয়ে কিন্তু আজকের এই বৈঠক অনুষ্ঠিত হবে। এবং এই আচরণ বিধিমালার মধ্যে কিন্তু কিছু পরিবর্তন যা রয়েছে সেগুলোর মধ্যে যখন নির্বাচন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তখন কিন্তু প্রার্থীরা যে নির্বাচন প্রচারণা করবে সেই প্রচারণার যে ব্যয়, সেই ব্যয়টা আসলে গিয়ে কমানো এবং গিয়ে আচরণ বিধিমালার মধ্যে প্রার্থীরা যেন লেভেল প্লেইং ভাবে গিয়ে সবাই যেন এখানে অংশগ্রহণ করে প্রচারণা করতে পারে, সেই ব্যাপারটাও নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। এছাড়াও কিন্তু বলে রাখি যে নতুন দল নিবন্ধনের যে 22 জুন আপনার আবেদনের শেষ তারিখ, সেই নতুন দল নিবন্ধনের আসলে এই পর্যন্ত
আমরা যেটুকু জেনেছি যে ৬৫টা দল হচ্ছে গিয়ে আবেদন করেছে, এছাড়াও হচ্ছে গিয়ে আবেদন এখনো পড়ছে নির্বাচন কমিশন ভবনে। তো এই দল নিবন্ধনের শেষ তারিখ পর্যন্ত আসলে দেখা যাক যে কতগুলি দল এই পর্যন্ত আবেদন করেছে। এই সকল কিছু নিয়ে কিন্তু আজকে আসলে এই সপ্তম সভাটি অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এই সভা অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত। তো কিছুক্ষণের মধ্যে আসলে অনুষ্ঠিত হবে আজকে এই নির্বাচন কমিশন ভবনে হচ্ছে সপ্তম সভা। স্নেহা। শিউলি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, দল নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনের মিটিং নিয়ে সর্বশেষ শুনছিলাম, জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। বাড়ছে করোনার প্রকোপ, হাসপাতালগুলোতে চলছে প্রস্তুতি। যশোর ও সিলেটের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালাহউদ্দিন সাগর ও খালেদ আহমদ। শুরুতে যাচ্ছি যশোরে। সাগর, আপনি আমাদের জানাবেন যশোরে করোনায় কতজন শনাক্ত হয়েছে এবং সেই সাথে জানাবেন জেলায় পর্যাপ্ত কিট মজুত রয়েছে কিনা। ধন্যবাদ স্নেহা আপনাকে। আপনি যেমনটা বলছেন, যশোরে এখন পর্যন্ত করোনায় কিন্তু 3 জন শনাক্ত হয়েছে, যার ভেতরে 2 জন কিন্তু মারা গেছে। তো আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে যশোরে গত 5 দিনে কিন্তু আসলে 3 জন শনাক্ত হয়েছেন এবং গতকালকে ভোরে একজন এবং রাত 12:40 কিন্তু একজন মারা গেছেন। এই নিয়ে যশোরে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটলো এবং একই দিনে 2 জন মারা গেছে। তবে আমরা রয়েছে এখন যশোর জেনারেল হাসপাতালে আউটডোরে। আমি যদি ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি যে আউটডোরে যারা এসেছেন তাদের ভেতরে কিন্তু আসলে মাস্ক ব্যবহারের যে প্রবণতা বা স্বাস্থ্য সচেতনতার যে প্রবণতা সেটা কিন্তু খুবই কম। এই ব্যাপারে আসলে সরকারি কোনো বিধিনিষেধ না থাকায় কিন্তু আসলে অনেকটা উদাসীনতা আমরা দেখতে পাচ্ছি, যে কারণে কিন্তু আসলে করোনার প্রভাবটা দিন দিন বেড়েই যাচ্ছে। এদিকে স্বাস্থ্য বিভাগ আমাদেরকে যেমনটা জানিয়েছে আসলে করোনা পরীক্ষার যে কিট, করোনা পরীক্ষার পর্যাপ্ত কিট গুলো কিন্তু না আসায় পরীক্ষা সম্ভব হচ্ছে না। এদিকে যশোরের জয়প্রবীর জিনোম সেন্টার যেটা রয়েছে, জিনোম সেন্টার গতকালকে প্রস্তুত করা হয়েছে। জিনোম সেন্টারে কিট না থাকার কারণেও জিনোম সেন্টার থেকে কিন্তু আসলে পরীক্ষা সম্ভব হচ্ছে না। তো আমরা এই বিষয়ে জয়প্রবীর উপাচার্য ডাক্তার আব্দুল মজিদ আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে কিটের জন্য তারা স্বাস্থ্য বিভাগকে বলেছেন কিট আসলেই কিন্তু পরীক্ষা নিরীক্ষা সম্ভব হবে, তিনি আমাদেরকে জানিয়েছেন এমনটা। এদিকে বক্ষব্যাধি যেটা রয়েছে এবং আমাদের যশোর জেনারেল হাসপাতাল যেটা রয়েছে সেখান থেকেও কিন্তু আসলে কিটের চাহিদা দেওয়া হয়েছে। কিট না থাকার কারণে কিন্তু আসলে সাধারণ রোগী এবং করোনা রোগী কিন্তু অনেক সময় একসাথেই পরীক্ষা হচ্ছে। শুধু র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে যে পরীক্ষাগুলো হচ্ছে একেবারেই শেষ স্টেজে এসে তখন ধরা পড়ছে যে করোনা শনাক্ত, এই কারণে কিন্তু আসলে রোগীদের প্রাণহানির ঘটনা ঘটছে। তো এই পর্যায়ে আমি একটু কথা বলতে চাই আমাদের যশোর জেনারেল হাসপাতালের নেফ্রোলজি বিশেষজ্ঞ যিনি রয়েছেন ডাক্তার উবায়দুল কাদের উজ্জ্বল, তার সাথে আমরা একটু জানতে চাইবো যে আসলে আমাদের যশোরে করোনার পরিস্থিতি কি এবং আইসিইউর ব্যবস্থা কি আছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের করোনা পরিস্থিতি কি অ্যাকচুয়ালি আমরা এটা বলতে পারছি না, কারণ আমাদের আসলে শুধুমাত্র একটি বেসরকারি প্রতিষ্ঠানে হচ্ছে, সেটাও শুধুমাত্র র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, আমাদের পিসিআর টেস্ট কোথাও হচ্ছে না। আমরা এটা খুবই অনুভব করছি যে এটা আসলে আমাদের টেস্ট শুরু হওয়া উচিত এবং ব্যাপক মাত্রায় হওয়া উচিত, কারণ আমাদের যাদের রোগীগুলো একটু ক্রনিক কেয়ারের দরকার, বিশেষ করে যারা কোমরবিড কন্ডিশন বিভিন্ন ধরনের রোগে আছে, যেমন ডায়াবেটিস, কিডনি সমস্যা, লিভার সমস্যা কিংবা অন্যান্য যে রোগীগুলো আছে, এরাই বেশিরভাগ রোগীগুলো খারাপ হচ্ছে এবং আমরা মনে করছি যে এদের অনেকেরই করোনা হচ্ছে, কিন্তু আমরা টেস্ট করার আসলে সুযোগ পাচ্ছি না। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই রোগীগুলো যখন তাদের বাসায় যাচ্ছে এবং করতেছে এবং শনাক্ত না হওয়ার কারণে আমরা জানতে পারছি না যে অ্যাকচুয়ালি কতটুকু আছে, যে কারণে অন্যদের মধ্যেও এই সচেতনতা বাড়ানোর সুযোগ করছে এবং তাদের ভিতরে ভীতিটাও কাজ করছে না যে ওখানে করোনা বাড়ছে। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে এই যে আমাদের আপনি দেখতে পাচ্ছেন আউটডোরে যারা ট্রিটমেন্ট নিতে এসেছে তাদের ভিতরে মাস্ক ব্যবহারের প্রবণতা নেই বললেই চলে, এটা কেন হচ্ছে? আচ্ছা, আমরা বারে বারে বলছি আমাদের এখান থেকে চেষ্টা করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, কিন্তু আসলে কি মানুষের মধ্যে আসলে কি যে কাজটা করা, যে এতদিন ধরে আমরা আবার মাস্কের বাইরে চলে গিয়েছিলাম, এখন এইটা যে আবার ফিরত আসতে হবে এই জিনিসটা মানুষরা মেনে নিতে পারছে না। এবং একটা জিনিস খেয়াল করেন যে মাস্ক যারা পরছে তারাও কিন্তু প্রপারলি মাস্ক পরছে না। অর্থাৎ আমাদের যেটা দরকার যে প্রথম কথা হচ্ছে মাস্ক ইউজ করা, হ্যান্ড স্যানিটাইজেশন করা, এই জিনিসগুলোই হচ্ছে না। তো আমাদের মনে হয় যে এগুলোর ব্যাপারে খুব দ্রুত সতর্ক হওয়ার দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। স্নেহ, আপনি শুনছিলেন যে আসলে কি কারণে মাস্ক ব্যবহারে আসলে মানুষ উদাসীন। তো আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চলে যাচ্ছি সিলেটে রয়েছে আমাদের সহকর্মী খালিদ, আমরা চলে যাচ্ছি সেখানে।
সালাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনার জেলার মতো সিলেটেও কিন্তু করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় 19 জনের করোনা পরীক্ষা করা হলে সেখানে আরো 4 জনের শরীরে করোনা শনাক্ত হয় এবং এ নিয়ে সিলেটে করোনা আক্রান্তদের সংখ্যা দাঁড়ালো 6। এবং দর্শকদের জানিয়ে রাখি, করোনা আক্রান্ত 6 জনই হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে 3 জন রয়েছেন আমি যে হাসপাতালটিতে রয়েছি, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, যেটি একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল এখানে। এবং আরো একজন রয়েছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে, একজন রয়েছেন রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরেকজন রয়েছেন সীমান্তিক নামে একটি হাসপাতালে। তো আমরা যেমনটি জানতে পেরেছি যে এই করোনা আক্রান্ত 6 জনই মূলত গত 1 সপ্তাহের ব্যবধানেই তারা আক্রান্ত হন। এবং এদিকে করোনার প্রকোপ বাড়ায় সবাইকে মাস্ক ব্যবহারের পাশাপাশি সতর্ক হবার পরামর্শ দিয়ে সিলেটের বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আনিসুর রহমান জানিয়েছেন যে এরই মধ্যে তারা কিন্তু আক্রান্তদের সংখ্যা বাড়তে শুরু করায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। এর মধ্যে 3টি RT-PCR ল্যাব তারা প্রস্তুত রেখেছেন। এছাড়া করোনা রোগীদের চিকিৎসায় আমি যে হাসপাতালে রয়েছি এই মুহূর্তে, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এই হাসপাতালের একটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে সম্পূর্ণরূপে। এর বাইরে করোনার পরীক্ষার কিট সহ সব ধরনের সরঞ্জামাদি সরবরাহ প্রস্তুত করে রেখেছে স্বাস্থ্য বিভাগ। সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আনিসুর রহমান আমাকে আরো জানিয়েছেন, করোনা পরীক্ষার জন্য সিলেটের MAG মেডিকেল কলেজ হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি সংস্থা সীমান্তিককে 3টি RT-PCR ল্যাব প্রস্তুত করতে বলা হয়েছে। বর্তমানে নমুনা পরীক্ষার চাহিদা কম থাকায় শুধুমাত্র উসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনা রোগীদের পরীক্ষা হচ্ছে। রোগী বাড়লে বাকি 2টি ল্যাবেও এই করোনা পরীক্ষার কাজ শুরু হবে, এমনটি তিনি আমাকে জানিয়েছেন। এবং দর্শকদের আরো জানিয়ে রাখতে চাই যে যারা করোনা এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এর মধ্যে একজন, যিনি 80 বছরের বৃদ্ধ, তার অবস্থাটা কিছুটা করুণ এবং তিনি ICU-তে রয়েছেন। এবং তার হিস্ট্রি যেটি ডাক্তাররা বলছেন, এখানকার যিনি আবাসিক মেডিকেল অফিসার মিজানুর রহমান, তিনি আমাকে জানিয়েছেন যে এই ব্যক্তি সম্প্রতি দেশে এসেছেন, তিনি বাইরে থাকেন এবং ঈদ করতে দেশে এসেছিলেন এবং আসার পরে তিনি অসুস্থ হলে তাকে প্রথমে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল যেটি সিলেটের, সেখানে ভর্তি করা হয় এবং পরবর্তীতে তার শরীরে করোনা শনাক্ত হলে তাকে এখানে নিয়ে আসা হয়। একইভাবে আরো যে 2 জন মহিলা যাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে তারাও সিলেটের বাইরে ছিলেন, ঈদে সিলেটে এসেছিলেন এবং এখানে আসার পর তাদের শরীরে করোনা শনাক্ত হয়। তো সিলেটের করোনা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। স্নেহা, সাগর এবং খালেদ, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, করোনার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন যশোর এবং সিলেট থেকে আমাদের সহকর্মী। দেশ জুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বরগুনা থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, আপনি আমাদের জানাবেন জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা? অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনা সদর হাসপাতালে। সারা দেশের যে মোট ডেঙ্গু রোগী তার 30% বরগুনাতে, এবং এই ডেঙ্গু রোগীর যে অবস্থা, এই তিল ধরার ঠাঁই নেই কিন্তু বরগুনা সদর হাসপাতাল। ডেঙ্গু বরগুনায় মহামারী আকার ধারণ করেছে। আমি আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, বরগুনায় ডেঙ্গু ওয়ার্ডের প্রায় 55টি বেড রয়েছে, কিন্তু এখন বরগুনায় ডেঙ্গু ওয়ার্ডে 217 জন রোগী ভর্তি রয়েছে। এছাড়াও প্রতিদিন কিন্তু শতাধিক রোগী কিন্তু এখানে ভর্তি থাকে। প্রতিদিনই এত রোগীর চাপ, যেটি সামলাতে কিন্তু বরগুনা সদর হাসপাতালের চিকিৎসক যারা রয়েছেন তারা হিমশিম খাচ্ছেন। আর এছাড়াও বরগুনা সদর হাসপাতালে প্রায় 5 জন ডেঙ্গু রোগী মারা গিয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য বরিশাল এবং ঢাকায় প্রেরণ করা যে রোগী, তার মধ্য থেকেও কিন্তু 15 জন রোগীও কিন্তু মারা গিয়েছেন। এছাড়া বরগুনা সদর হাসপাতালে যে সকল ডেঙ্গু রোগীদের জন্য গুরুত্বপূর্ণ টেস্ট, বিশেষ করে CBC, সেগুলো কিন্তু পর্যাপ্ত না থাকার ফলে এখানে যে রোগীরা তারা কিন্তু বাহির থেকে টেস্টগুলো করছেন এবং এতে কিন্তু তাদের একদিকে যেমন আর্থিকভাবে লোকসান হচ্ছেন, অন্যদিকে কিন্তু
গুণগত মান নিয়েও প্রশ্ন উঠছে না। এক এক ডায়াগনস্টিক সেন্টারে এক এক রকম পরীক্ষা হচ্ছে, এতে কিন্তু চিকিৎসকদের সঠিক চিকিৎসা দিতেও কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে। তাছাড়া বরগুনার যে মশক নিধন কার্যক্রম সেটি কিন্তু এখনো বেগবান না হওয়ার কারণে প্রতিদিনই কিন্তু চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং হু করে বাড়ছে, যেটি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এছাড়াও আইডিসিআর থেকে গবেষকরা এসেছেন কি কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব বরগুনার উপকূলীয় জেলা বরগুনায় বেড়েছে সেটি কিন্তু তারা দেখার চেষ্টা করেছেন। যেহেতু ডেঙ্গুর মূল যে মৌসুম সেটি কিন্তু এখনো আসেনি, তারা আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করেছেন বর্ষার সময় কিন্তু এই ডেঙ্গুর মূল মৌসুম থাকে। কিন্তু আমরা গত দুদিন ধরে দেখেছি যে বরগুনায় প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাবটা সাধারণত বেশি থাকে, এইটি কিন্তু আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও কিন্তু বেড সংকটের কারণে কিন্তু ফ্লোরে এবং মেঝেতে সব জায়গায় কিন্তু ডেঙ্গু রোগীরা তাদের চিকিৎসা নিচ্ছেন, তারা ভোগান্তির শিকার হচ্ছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডেঙ্গু প্রকোপ আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বরিশাল থেকে আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শাকিল, আপনি জানাবেন বরিশাল জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন, সেই সাথে জানাবেন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা। বরিশালে গত 24 ঘন্টায় বিভাগের যে 6টি জেলা আছে এই 6টি জেলায় এখন পর্যন্ত 110 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং 407 জন রোগী কিন্তু বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে। আমরা হাসপাতালগুলো ঘুরে দেখেছি যে হাসপাতালগুলোতে আসলে ডেঙ্গু রোগীদের যেভাবে মশারি টানিয়ে চিকিৎসা দেওয়া হয় সেরকম কিন্তু কোনো নিয়ম নীতির কিন্তু তোয়াক্কা করা হচ্ছে না। আমরা রোগীদের সাথে কথা বলেছিলাম, রোগীরা কিন্তু বিভিন্ন ধরনের যে অজুহাত সেই অজুহাতগুলো দিচ্ছে। কেউ বলছে যে হাসপাতাল থেকে তাদের মশারি সরবরাহ করা হয়নি, আবার কেউ বলছে যে তাদের বাড়ি থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই মশারি চলে আসবে, এরকম তারা অজুহাত দিয়েছে। আবার কেউ কেউ গরমের কারণে আসলে মশারি টানিয়ে তারা চিকিৎসা নিচ্ছে না বলে কিন্তু তারা অজুহাত দিয়েছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে যারা ডেঙ্গু রোগী আছে তাদের জন্য আলাদা করে ডেঙ্গু জোন করা হয়েছে প্রতিটি হাসপাতালে। এর পাশাপাশি যাতে পর্যাপ্ত পরিমাণ তাদের মশারি রয়েছে এবং সবাইকেই কিন্তু মশারি দেয়া হচ্ছে। তবে রোগীরাই আসলে নিয়ম নীতি মানছেন না, তারা চেষ্টা করছেন বলেও কিন্তু তারা দাবি করেছেন। এখন পর্যন্ত বরিশাল বিভাগে মোট 8 জন আসলে ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে তারপর মৃত্যুবরণ করেছে। তো এর মধ্যে বরগুনাতেই 5 জন মৃত্যুবরণ করেছে এবং বিভাগের মধ্যে বরগুনার চিত্রটি কিন্তু সবচেয়ে ভয়াবহ এবং বিভাগের বাকি যে 5 জেলায় প্রতিদিন আসলে ডেঙ্গু রোগী যে পরিমাণ আক্রান্ত হচ্ছে তার চেয়ে একটি মাত্র জেলা বরগুনা, সেখানে কিন্তু তার চেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলছিলাম বরিশাল বিভাগের যিনি স্বাস্থ্য বিভাগের যিনি প্রধান আছে ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল, তার সাথে তিনি যেটা জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে সচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সব ধরনের কিন্তু প্রস্তুতি তারা গ্রহণ করেছে বলে কিন্তু তারা জানিয়েছে এবং সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ সবাইকে নিয়ে কিন্তু তারা আসলে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে বলে কিন্তু তারা জানিয়েছেন এবং রোগীদের চিকিৎসা কিন্তু কোনো ধরনের অবহেলা চলছে না বলেও কিন্তু তিনি দাবি করেছেন। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ডেঙ্গুর প্রকোপ নিয়ে বরিশাল থেকে সর্বশেষ। দর্শক, এই মুহূর্তে দেখছেন দেশ জনপদ লাইভ। দেশি ফল বেশি খাই, আসন ফলের গাছ লাগাই প্রতিপাদ্য সামনে রেখে শুরু হয়েছে 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলা 2025। এ নিয়ে আরো জানাতে নড়াইল ও নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম ও কাজী কামাল হোসেন। শুরুতে চলে যাচ্ছি নড়াইলে। শরীফুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনি আমাদের জানাবেন মেলায় দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন, উন্নত প্রযুক্তির সম্পর্কে জানার সুযোগ আছে কিনা এই মেলায়। ধন্যবাদ। যেমনটি বলছিলেন
নড়াইলে 3 দিনব্যাপী দেশি ফলের যে মেলা সেটির উদ্বোধন ইতিমধ্যেই নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান তিনি উদ্বোধন করেছেন। এখানে বিভিন্ন প্রকারের দেশি ফল রয়েছেন, ফলগুলো নিয়ে মূলত আজকের এই মেলা উদ্বোধন করা হয়েছে। দেশি ফল বেশি খায়, আসুন ফলের গাছ লাগাই, এই স্লোগানকে সামনে নিয়ে মূলত আজকের এই যে 3 দিনব্যাপী দেশ জেলা ফল যে মেলা, এই মেলার উদ্বোধন করা হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন প্রকারের দেশি ফল রয়েছে, সেই ফলগুলো কিন্তু এখানকার যারা অতিথি এবং বিশেষ করে যারা আমাদের নতুন প্রজন্ম তাদের মাধ্যমে আসলে জানানোর জন্য মূলত আজকের এই ফল মেলার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা আমাদের জানিয়েছেন। জেলা প্রশাসন এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে মূলত আজকের এই যে মেলা চলছে, এই মেলাটির কিছুক্ষণ আগে উদ্বোধন করা হয়েছে। এখানে জেলা যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মহোদয় রয়েছেন সহ অন্যান্য কৃষি এই অফিসে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। বিভিন্ন ফল রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে দেশীয় ফল যেগুলো আসলে বর্তমান প্রজন্ম কিন্তু আসলে এই অনেক ফল রয়েছে যেগুলোর সঙ্গে কিন্তু আসলে নতুন প্রজন্মের কোনো পরিচয় নেই বললেই চলে। এই নতুন প্রজন্মের সঙ্গে এগুলো পরিচয় করিয়ে দিতেই কিন্তু আজকের এই মেলার আয়োজন করা হয়েছে বলে আমাদেরকে কিন্তু আজকে যারা আয়োজক রয়েছে তারা আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। এ বিষয়ে আমরা আরো বেশি একটু জানার জন্য আমাদের আজকের যে অনুষ্ঠানের যে প্রধান অতিথি রয়েছেন জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান রয়েছেন আমাদের মাঝে। এই বিষয়ে আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব যে কেন আজকের এই যে আয়োজন, কি জন্য আজকের এই ফল মেলার আয়োজন করে সে বিষয়ে একটু জানার চেষ্টা করছি। জি, একটু জানাবেন যে কেন আজকের এই ফল মেলা? ধন্যবাদ। আসলে এটি তো আমাদের সরকারি প্রোগ্রামের অংশ, সরকারিভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে এবছর ফল মেলা করার জন্য। আমাদের এখানে প্রায় 35 থেকে 40 পদের দেশি ফল রয়েছে এবং অনেক ছেলে মেয়ে আসছে এখানে যারা শিখবে এখান থেকে। আজকাল অনেক ছেলে মেয়ে ভুলেই গিয়েছে যে কোনটি কোন ফল, তারা চিনে না, বিশেষ করে দেশি ফল তো তারা আরো চেনে না। তো যার জন্য আমার মনে হয় যে ফল মেলাটি অনেক শিক্ষণীয় বিষয়, এখান থেকে সবগুলোরই শিক্ষণীয় আছে, কোন ফলের কি উপকারিতা সেটাও এখানে বলা হচ্ছে। তো চমৎকার, সারাদিন ব্যাপী আমাদের যে মেলাটি, আমরা খুব চমৎকার ভাবে মেলার আয়োজন করেছি এবং আমি আশাবাদী যে এখান থেকে সবাই অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ। জি, যেমনটি শুনছিলেন আসলে নড়াইল জেলার যে ফল মেলা রয়েছে সেই মেলা সম্পর্কে আমরা আসলে জানার চেষ্টা করতাম, জানাচ্ছিলেন আমাদের এখানকার জেলা প্রশাসক। আমরা আর একটু জানার চেষ্টা করবো আসলে ফলের বিভিন্ন গুণ সম্পর্কে আমাদের যে কৃষি কর্মকর্তা রয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিনের কাছ থেকে জানতে চাইবো আসলে বিভিন্ন ফল যে ফলে কি গুণাগুণ সম্পর্কে আমরা আসলে কিভাবে জানতে পারি। জাতীয় ফল মেলার আঙ্গিকে জেলা ফল মেলা 2025-এর আজকের উদ্বোধন 19, 20 এবং 21শে জুন ব্যাপী 3 দিন এই মেলার আয়োজন করা হবে। দেশি ফল বেশি খান, আসুন ফলের গাছ লাগাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারে এই মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই মেলাটির আয়োজন করা হচ্ছে। এখানে অলরেডি আমরা কৃষক, ছাত্রছাত্রী, সুধীবৃন্দ সকলকে আমন্ত্রণ জানিয়েছি। তারা এসে দেশি ফলের যে গুণাগুণ এবং ঔষধি গুণ রয়েছে, যে পুষ্টি গুণ রয়েছে, সেগুলো এসে সরেজমিনে দেখে যাচ্ছে, ফল চিনছে। স্কুলের ছাত্রছাত্রীরা এটা দেখে উদ্বুদ্ধ হয়ে, এখন বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে, তারা প্রত্যেকেই এই ফলের চারা নিজ বাড়িতে এবং স্কুলের আঙিনায় বা বিভিন্ন প্রতিষ্ঠানে লাগানোর জন্য যাতে উদ্বুদ্ধ হয়, আমরা সেটাও প্রচারণা করে যাচ্ছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে নড়াইল জেলা যে ফল মেলা চলছে, তো এই ছিল নড়াইল থেকে ফল মেলার সর্বশেষ অবস্থা। আমরা এখন চলে যাব নওগাঁয়, সেখানে রয়েছেন আমাদের নওগাঁ জেলা প্রতিনিধি, সেখানকার জেলা যে ফল মেলা চলছে সেখান থেকে আমরা জানবো। জি সাইফুল, আপনি যেমনটি বলছিলেন নওগাঁতেও 3 দিন ব্যাপী ফল মেলা শুরু হয়েছে। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং নওগাঁ সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনেই আজ থেকে 3 দিন ব্যাপী এই ফল মেলা শুরু হয়েছে। জাতীয় ফল মেলা 2025, দেশি ফল বেশি খায় এবং আসুন ফলে গাছ লাগে এই স্লোগানকে সামনে রেখে এইখানে এই যে ফল মেলা শুরু হয়েছে। এই ফল মেলার প্রায় 60টি স্টল এখানে রয়েছে। আপনি যদি দেখার চেষ্টা করছি, এখানে বিভিন্ন প্রজাতির ফল, আম এখানে দেখানো হচ্ছে, প্রদর্শন করা হচ্ছে। এখানে দেশি থেকে শুরু করে বিভিন্ন দুর্লভ প্রজাতির ফল, মিয়াজাকি থেকে শুরু করে নওগাঁর ঐতিহ্যবাহী আমরুপালি, নাগফজলি, বেনানা শুরু করে চীনা,
সহ আমেরিকান বিভিন্ন প্রজাতির আমের বিশাল সম্ভার এখানে পসরা সাজিয়ে রাখানো হয়েছে। পাশাপাশি এখানে আম বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছে, বিশেষ করে আমের জ্যাম, জেলি থেকে শুরু করে আচার থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়াজাত আমের যে প্রক্রিয়াজাত আচার, জেলি, সেগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে। এখানে আরেকটি আমি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেশীয় ফল যেটা অপার সম্ভাবনা রয়েছে, যেটা জামরুল, কাঁঠাল, মালটা, লেবু সহ বিভিন্ন প্রজাতির এখানে ফল এখানে রয়েছে, যেগুলোর অপার সম্ভাবনা রয়েছে। প্রচুর ভিটামিন সমৃদ্ধ ফল এখানে রয়েছে। এছাড়া আরও বেশ কিছু স্টল এখানে রয়েছে, যে স্টলগুলোতে বিভিন্ন দেশীয় ফল প্রদর্শন করা হচ্ছে এবং দেশীয় ফল যাতে করে বেশি খাবার পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে আমি আয়োজকদের সাথে কথা বলেছি, তারা মূলত দেশীয় ফলের প্রতি আকর্ষণ বাড়াতে এবং ক্রেতাদের উদ্বুদ্ধ করতে, দেশি ফল যে পুষ্টিকর ফল, এই পুষ্টিকর ফলের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য মূলত এই প্রদর্শন করা হচ্ছে। এইখানে কিছুক্ষণের মধ্যে জেলা প্রশাসক এখানে উপস্থিত হয়েছেন এখানে উদ্বোধন করার জন্য। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি, আমি যদি দেখানোর চেষ্টা করবো, এখানে জেলা প্রশাসক এখানে চলে এসেছেন এবং তিনি ঘুরে ঘুরে স্টল দেখা শুরু করেছেন। নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল এখানে উপস্থিত হয়ে এই বিশেষ করে এখানে প্রথম যে প্যাভিলিয়ন, স্টল যেটা আছে, যেখানে বিভিন্ন ফল প্রক্রিয়াজাত করা হয়েছে, সেই প্রক্রিয়াজাত উনি দেখছেন। এখানে এই মুহূর্তে জেলা প্রশাসক আব্দুল আওয়াল এখানকার কৃষি বিষয়ক অ্যাপস দেখানো হচ্ছে। অ্যাপসগুলো জেলা প্রশাসক নিজে দেখছেন এবং তাকে জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ সহ সংশ্লিষ্ট যারা আছে তারা তাকে বুঝিয়ে দিচ্ছেন। আমি এ বিষয়ে একটু সরাসরি জেলা প্রশাসক আব্দুল আওয়ালের কাছে চলে যাব, তার কাছে জানার চেষ্টা করবো যে আসলে এই যে 3 দিন ব্যাপী যে ফল মেলা শুরু হয়েছে, মূলত এই বিষয়ে আপনি এইমাত্র এসেছেন, আপনার অনুভূতি যদি একটু বলতেন। ফল মেলা আসলে আমাদের একটা কৃষির ক্ষেত্রে একটা বড় বিপ্লব বলা চলে। একটা ফলের শুরু থেকে শেষ পর্যন্ত এটা কিভাবে প্রসেসিং করতে পারবে এবং এখান থেকে কৃষকরা যারা চাষি পর্যায়ে আছে তারা কিভাবে এটাকে ইউটিলাইজ করবে ধাপে ধাপে, সেটা তাদের জানার একটা সুযোগ। এই ফল মেলা আয়োজনের মাধ্যমে আমাদের যারা কৃষি বোদ্ধা আছে, যারা বিভিন্নভাবে আমাদের কৃষি ডিপার্টমেন্টের সাহায্য সহযোগিতা নিয়ে নতুন নতুন ফলের চারা রোপণ করতেছে এবং ফল হারভেস্টিং করতেছে, প্রতিটা ক্ষেত্রে যে কোনো পরামর্শ তারা এই মেলায় গ্রহণ করতে পারবে। পাশাপাশি কৃষি এই ফল মেলায় যে আমাদের কৃষি ডিপার্টমেন্টের সুন্দর করে ডিসপ্লেগুলো করেছে, যারা এখন পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে জানে না কিংবা ফলের ভ্যারাইটি সম্পর্কে জানে না, ফলের হারভেস্টিং মেকানিক সম্পর্কে জানে না, তারা এগুলো যদি আমাদের এই মেলায় এসে আমাদের কৃষি কর্মকর্তাদের নিকট জানতে পারে, তাহলে আমাদের ভবিষ্যতে যে ফলের যে বিভিন্ন ধরনের ইনজুরি হয়, ফলের যে ইনসেকটিসাইড, পেস্টিসাইডের ইউজগুলো হয়, সেটার পরিমিতি বোধ সম্পর্কে তারা জানতে পারবে। ফলে আমরা একটা হেলদি ফ্রুটস আমাদের এই জেলাতে এবং সারা বাংলাদেশ ব্যাপী এটা হচ্ছে, বাংলাদেশের ঘরে ঘরে সবাই হেলদি ফুড খেতে পারবে, এটাই হচ্ছে আমাদের এই মেলার উদ্দেশ্য। হ্যাঁ, ধন্যবাদ। শুনছিলাম নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়ালের অভিব্যক্তি, যিনি এইমাত্র এসে উদ্বোধন করেছেন। তো নওগাঁর ফল মেলা থেকে মোটামুটি এমনটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শরীফুল এবং কামাল, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, নড়াইল ও নওগাঁ থেকে শুনছিলাম ফল মেলার সর্বশেষ খবর। দেখছেন দেশ জনপদ লাইভ। উপকূলে দুর্যোগ ঝুঁকি নিয়ে দাতা সংস্থা, জায়গা ও পানি উন্নয়ন বোর্ডের মত বিনিময় সভা চলছে। সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আপনি আমাদের জানাবেন দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিরোধে সংশ্লিষ্ট কি ধরনের উদ্যোগ নেওয়ার কথা বলা হচ্ছে? সকাল থেকেই শুরু হয়েছে স্নেহা এই দুর্যোগ ব্যবস্থাপনা, বিশেষ করে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয় নিয়ে আলোচনাও হয়েছে এবং চলছে। আলোচনাটি একেবারে শেষ পর্যায়ে রয়েছে। এখানে পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড, দাতা সংস্থা জায়গা এবং একই সাথে এখানকার উপকূলের যারা সাধারণ মানুষ তারাও এখানে উপস্থিত আছে এবং এটি কিন্তু চলছে এই মত বিনিময় কর্মশালা। এবং এই কর্মশালা থেকে আসলে বিশদভাবে আলোচনা হচ্ছে যে আসলে এই যে 60-এর দশকের জরাজীর্ণ মাটির বেড়িবাঁধ, যে বেড়িবাঁধ 683 কিলোমিটার একটা দীর্ঘ বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধ আজকে জরাজীর্ণ অবস্থা, সেটিকে কিভাবে ব্যবস্থাপনা করা যায়। এবং এর মধ্যে 80 কিলোমিটার আমরা জানি বেশ
ভালনারেবল অবস্থা, তার মধ্যেও সেটাকে ব্যবস্থাপনা করে পরিচালনা করা হচ্ছে। আমরা একটু কথা বলছি আয়োজক প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিনের সাথে। আজকের আয়োজন এবং আপনাদের লক্ষ্য। যে ধন্যবাদ সুমন ভাই। মূলত এই যে জায়গা অর্থায়নের প্রকল্পটি এটা কিন্তু সাতক্ষীরার যে দুর্যোগপূর্ণ যে এলাকাগুলো, শ্যামনগর, আশাশুনের মোস্ট ভালনারেবল যে পার্টগুলো আর কি, সেখানে প্রায় 11 কিলোমিটার এলাকা নিয়ে নদীর সংরক্ষণ কাজ, বাঁধের ঢাল সংরক্ষণ কাজ অন্তর্ভুক্ত করে কিন্তু প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। আর আজকের যে কর্মশালা, এখানে যে প্রকল্পের সুবিধাভোগী প্লাস হচ্ছে যে সুশীল সমাজের প্রতিনিধি থেকে যারা সচেতন নাগরিক তারা উপস্থিত হয়েছেন। আমরা আশা করব এই কর্মশালার মাধ্যমে যে আমাদের যে প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং সুবিধা অসুবিধা পরামর্শ সেগুলো উঠে আসবে এবং প্রকল্প বাস্তবায়নে একটি সহায়ক ভূমিকা পালন করবে। আমরা যেমনটি শুনছিলাম স্নেহা, কর্মশালাটি এখন চলছে। এখন একেবারে বিশেষজ্ঞ পর্যায়ের যে আলোচকরা তারা কিন্তু আলোচনা করছেন। এখানে একেবারে মানে নীতি প্রণয়ন সংশ্লিষ্ট মানুষেরাই এখানে উপস্থিত আছেন এবং একই সাথে এখানে এলাকাবাসীরাও কথা বলছেন। এখানে মূলত আপনি জানেন যে সাতক্ষীরা হচ্ছে দুর্যোগ প্রবণ একটি জেলা, সেটি সিডার আইলা থেকে শুরু করে সর্বশেষ রেমাল, এখানে বহু প্রাণ এখানে ঝরেছে। একই সাথে এখানকার মানুষের মধ্যে বেড়িবাঁধ ভাঙনের যে আতঙ্ক, সেই আতঙ্কের মধ্য দিয়ে আমরা দেখেছি যে এখানে কি পরিমাণ বাঁধ ভেঙে ফসলি জমি, মাছের ঘের সবকিছু মানুষের জানমাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণেই এটি হচ্ছে একটি জীবন বোধের জায়গা থেকে এই কর্মশালাটি বা এই যে মত বিনিময়টি অনুষ্ঠিত হচ্ছে। স্নেহা, এই জায়গা সুমন আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছেন গুম কমিশনার চেয়ারম্যান, সরাসরি চলে যাব সেখানে। আমরা অভিযোগ জমা দিয়ে আসেন, হুমায়ুন ভাই আমাদের সেক্রেটারি, উনি আপনাকে বলতে পারেন। অভিযোগ জমা দিয়েছি আমরা আজকে। অভিযোগ না, লেটস সে এটা অভিযোগ বলে ভুল হবে। আমরা অভিযোগ জমা দিই নাই, আমরা যে জমা দিচ্ছি হলো আমাদের রিকমেন্ডেশনস, আমাদের রিকোয়েস্ট, আমাদের প্রস্তাবনা টু আইসিটি, আমাদের ডিমান্ডও না, আমাদের রিকোয়েস্ট। আজকে আরো 4জন ভিকটিম চলে আসছেন আমাদের ডাকে, এবং ওনারা একটু পরেই আপনাদের মিটিং এর পরেই ওনারা কেস জমা দিবেন। আচ্ছা, আমি হুমায়ুন কবির, আমাদের ইউভিইডির জেনারেল সেক্রেটারি। আমরা এই সংগঠনটা করেছি মূলত যারা সত্যিকারে গুম হয়েছে, তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা না, গুমের মামলা আছে শুধু, সেই সব সদস্যদেরকে একত্র করে তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো লিখিতভাবে প্রস্তাবনা আকারে আমরা আইসিটিতে তুলে ধরেছি। ব্রিফ করছিলেন গুম কমিশন, এতক্ষণ ছিলাম সেখানে। এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।